একটা সময় ছিল বাংলাদেশ মার্কেটে রিয়েলমি প্রচুর ডিভাইস লঞ্চ করতো, অফিসিয়াল রিয়েলমি প্রচুর ডিভাইসে লঞ্চ করতো, মানে প্রতি মাসে তো একটা থাকতোই, পারলে দুইটাও লঞ্চ করে দিত। রিসেন্টলি একটু তাদের তরফ থেকে কম ডিভাইস দেখা যায়, আর যাও দেখা যায় সবই সি সিরিজের বলতে পারেন, তেমন কোনো দামি স্মার্টফোন ওরা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে না। তো তার এই ধারাবাহিকতায় রিয়েলমি তাদের সি সিরিজের আরও একটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল দেশের মার্কেটে, রিয়েলমি C75X। C75X একটি ভ্যারিয়েন্টে দেশের মার্কেটে লঞ্চ করা হয়, 6/128GB ভ্যারিয়েন্ট, এবং দাম রেখেছে 17,999 টাকা। 18,000 টাকার এই ডিভাইসটাতে নতুন কি আছে? নতুন একটা জায়গায় শুরুতে আমরা দেখছি যেটা হালের ট্রেন্ড বলতে পারেন এখন, IP69 এর রেটিং, যা এরকম প্রাইস পয়েন্ট একটু কম ছিল, বাট ওই যে রিসেন্টলি দেওয়া শুরু করছে। আপনার ফোনটাকে আপনি পানিতে নিতে চুবাতে পারবেন, পানিতে নিতে পড়লে সমস্যা নেই, আর চাইলে একটু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারেন আর কি। এর বাইরে আমরা এই ডিভাইসটাতে তেমন কোনো নতুনত্ব দেখছি বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত এটা ডিজাইনটাও অলমোস্ট সিমিলার, রিয়েলমির এই যে সি সিরিজের এই রিসেন্ট টাইমের বেশ কিছু ডিভাইসের সাথে সরাসরি মিল রাখে। রেয়ার প্যানেলে দেখতে লাগে 3টা ক্যামেরা, আদতে এখানে একটি ক্যামেরাই কাজের, আর বাকি আরেকটা আছে আর কি, যেটা সহকারী সেন্সর। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এখানে রয়েছে, অ্যাটলিস্ট আছে, আর 3.5mm হেডফোন জ্যাকটা যদিও এতে নেই, যদিও বা এখনকার দিনে আমরা টাইপ সি যুক্ত ইয়ারফোনগুলো ব্যবহার করি অনেকেই, তারপরে থাকলে ওইটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে থাকতো হয়তো। এনিওয়ে, বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলও প্লাস্টিকে তৈরি, যেখানে হালকা ফ্রস্টেড একটা ব্যাপার আছে, এর ফলে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস দেখা যায় না, বাট এই ক্যামেরা মডিউলের যে এরিয়াটা এইটা আবার গ্লোসি ফিনিশ, দ্যাটস ওয়াই এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বেশ ভালোই বসে। আর এটার বাটনের পজিশনটা আমার কাছে ঠিকঠাক লাগছে, বাটনের সাথে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, সাইড মাউন্টেড আর কি। এটা মানে ঠিকঠাকভাবে অ্যাকুরেট রেজাল্ট দেয় এবং প্রত্যেকবারই আনলক করতে পারছে ঠিকভাবেই। মোটামুটি 8-10টা স্মার্টফোন এরকম প্রাইস পয়েন্টের বিল্ড কোয়ালিটির দিক থেকে যেমনটা হয়ে থাকে, এটা সেরকমটাই আমার মনে হয়েছে, মানে মোটামুটি ওকে আছে আর কি। ওজন 196 গ্রাম, এর ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, এটা IPS LCD প্যানেল, যেখানে আমরা 120Hz হাই রিফ্রেশের দেখছি, তবে এটা HD+ রেজুলেশনের, যে বিষয়টা একেবারেই মানানসই না। এইখানে রিয়েলমি মানে কোন এককালে এই জিনিস দিচ্ছে এখন আমি জানি না, অনেকেই মানে প্র্যাকটিস করছে অ্যামোলেড দেওয়ার, অ্যাটলিস্ট ফুল HD+ তো দিবে, সো এইটা আসলে আমি কোনোভাবেই মেনে নিলাম না। অন্যদিকে এইটার HBN ব্রাইটনেস রয়েছে 625 নিটস। হ্যাঁ, এই ব্রাইটনেস দিয়েও আউটডোরে চালানো যাচ্ছে, স্ট্রাগল ফ্রিভাবেই চালানো যায়, আর একটু থাকলে তো বেটার মনে হতো, তারপরেও চালাতে পারবেন আর কি, শিওর করে বলা যায়। আর প্রোটেকশন হিসেবে রয়েছে আর্মর শিল্ড গ্লাস, কন্ট্রাস্ট রেশিও 1500:1। এমনিতে IPS ডিসপ্লে হিসেবেও এই ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো, মানে একদম কুলারের দিকে দিয়ে বসে আছে বা ওয়ার্মের দিকে নিয়ে এরকম না, মোটামুটি একটা ন্যাচারাল টোন দিচ্ছে এটা। আর টাচ রেসপন্স খারাপ না, মানে ডিসপ্লেটা টাচ রেসপন্স করতে চাচ্ছে, বাট দেখা যায় কি এরকম প্রাইস পয়েন্টের ফোনগুলোর প্রসেসরই ততটা মানে জোস লেভেলের হয় না হয়তো, যে কারণে ওই লেভেলের রেসপন্সটা আপনি ফিল পাবেন না, যেটা আমি এখানে ফেস করছি আর কি। আর এমনিতে মাল্টিমিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স ভালো ছিল, যেহেতু এখানে পাঁচল কাট আউট রয়েছে, সো যে কোনো ভিডিও দেখলে একটা ইমার্সিভ ভিউ পাওয়া যাচ্ছে ঠিকই। লোয়ার চিনটা একটু বেশি মোটা না, এই জায়গাটা তো এখন কমানো উচিত, মানে 2025 সাল ম্যান, এখন আমরা মাঝামাঝি জায়গায় চলে আসছি, সো বোঝা দিচ্ছিল। হয় কি রেজলিউশনের ঘাটতিটা থাকাতে আপনি যখন একটু কাছে নিয়ে ব্যবহার করবেন তখন শার্পনেস জনিত ঘাটতি আপনি ফিল করবেন। নর্মালি দূর থেকে দেখতে গেলে বা ভিডিও দেখার কালীন সময় আপনার কাছে আর কি ওই ফিলটা আসবে না যে আপনি শার্পনেসের একটা ঘাটতিতে আছেন। মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ইউটিউব থেকে আমরা 4K 60fps HDR ভিডিও প্লে করছি, এই যে দেখেন চলতেছে। আমি গতকালকে না কি যেন আরেকটা ফোনের ভিডিওতে আর কি দেখলাম যে ওইটা 1080p রেজলিউশনের ডিসপ্লে, কিন্তু ওটা 1440 পিক্সেলসে চলে, বাট এইটার ক্ষেত্রে 4K 60fps চলছে এখানে। যদিও ভিডিওতে মাঝে মাঝে আমি ল্যাগ পেয়েছি, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বাট মানে চলে আর কি। একটু লোয়ার রেজলিউশনে নিলে পরে এটা থেকে আরও স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর কি। যাই হোক, ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন লোয়ার রেজলিউশন এবং লোয়ার চিনটা একটু মোটা। রান করছে রিয়েলমি UI 6.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15। আপডেটের ব্যাপার নিয়ে তেমন কোনো সিউরিটি পাইনি আসলে এই ডিভাইসের ক্ষেত্রে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G81 Ultra এবং 6GB RAM 128GB স্টোরেজ রয়েছে। এখন এই যে প্রসেসরটা MediaTek Helio G81 একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ, আপনার কাছে নতুন লাগতে পারে, বাট এটা একেবারে নতুন এবং এন্ট্রি লেভেলের একটা চিপ, এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্যই তৈরি করা, যা এরকম প্রাইস পয়েন্ট থেকেও কম মনে হয়। এরকম প্রাইস পয়েন্টে না এখন চাইলে MediaTek Helio G100 দেওয়া যায়, G99 দেওয়া যায়, বরং সেরকম কিছু দিয়ে নিয়ে আসলেই এই ফোনটার সাথে পারফেক্ট হতো। এখন এই প্রসেসরটা ছোট হওয়ার কারণেই রিয়েলমির UI ভালো হওয়া সত্ত্বেও এই ডিভাইসটা থেকে আমি একটু চপি ভাব পেয়েছি। যখন আমি ধরুন কোনো কিছু টেক্সট করছি, কিবোর্ডে যাচ্ছি, তখন আমার কাছে মনে হচ্ছে এটা আরও বেশি
স্মুথ হতে পারতো, আরও বেশি ফাস্টার হতে পারতো। এমনকি আমরা যখন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছিলাম সেক্ষেত্রে বিষয়টা নোটিস করেছি। আবার আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও দেখবেন কিছুটা ডিলে লক্ষ্য করা যাচ্ছে ডিভাইসটা থেকে। এই টোটাল বিষয়টা আমার মনে হয় এই প্রসেসরটা একে তো নতুন, এই প্রসেসরটা একেবারে এন্ট্রি লেভেলের, তার উপরে এই ফোনের যে ইউআই সবকিছু মিলে ওখানে একটু চেপে ধরছে। রিয়েলমির অনেক ফোনেই আমাদের রিভিউ করতে গিয়ে বলতে শুনেছেন হয়তো যে ওদের ইউআই বেশ ভালো, মোটামুটি ভালো একটা রেজাল্ট দেয়। এই স্মার্টফোনেও রিয়েলমি ইউআই থাকা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে ওই স্মুথ রেজাল্টটা পাচ্ছি না, মূলত এই প্রসেসরের পারফরমেন্সের কারণেই। ধরেন যদি কিনা এই প্রসেসরের উপরে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হইতো, তাইলে এটার অবস্থা কি হইতো? ও তো চলতেই পারতো না। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয় ওটাই দাঁড়ালো যে ফোন যা অফার করছে সেই তুলনায় দাম বেশি হয়ে গেছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে কি ভাই এই ফোনটা কিনে আমি ব্যবহার করতে পারবো না? মানে এটা কি একদম ল্যাকটাক মাইরা বসে থাকবে? না, ওরকম ল্যাকটাক মাইরা বসে থাকবে না। ওই যে একটু চপে চপে একটা ফিল পাওয়া যায়, মানে এটা যে দামে আসছে সেই দামে আরও একটু ফাস্টার হওয়ার কথা ছিল, ওই ফিলটা আপনি আর কি পাবেন। 6GB র্যাম আছে, যতটুকু ম্যানেজমেন্ট করতে পারছে তাতে ওকে, এটা নিয়ে কমপ্লেন থাকতো না, বাট প্রসেসরটা একটু দরকার ছিল। এনিওয়ে, এই প্রসেসর দিয়ে আপনি সেরকম কোনো গেমিং রেজাল্টও আশা করতে পারেন না আসলে। আপনার যদি সময় কাটানোর জন্য একটু গেম টেম খেলার ইচ্ছা থাকে, লাইক আপনি টুরি টাইপের গেম টেম খেলবেন, দেন ওকে আছে। আর হ্যাঁ, ফ্রি ফায়ার চালাই দেখছিলাম আমরা এটাতে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাইনি এবং আমি রিকমেন্ডও করছি না আসলে। তবে ভালোর বিষয় কি জানেন, রেগুলার ইউসেজে এই ডিভাইসটা গরম হয় না। মানে অনেক ফোনেতে দেখা যায় না যে একটু মোটামুটি প্রেশার দিলে হালকা ওয়ার্ম হয়, হেভি ইন্টারনেট ব্যবহার করতে গেলেও গরম হয়, বাট ওর আবার এই জায়গাটা ভালো আছে, ও মোটামুটি প্রেশারে থাকলেও হিট জেনারেট করে না আর কি। আর ব্যাটারি বাড়ানো কম করে এই ডিভাইসটা। ব্যাটারি রয়েছে কিন্তু এই ডিভাইসটাতে 5600 mAh এর, এই জায়গাটা কিন্তু আবার এটা একটা স্ট্রেংথের জায়গা হিসেবে থাকবে। বড় ব্যাটারি অনেকেই চান, যেহেতু এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল আছে এখানে, সুতরাং খুব বেশি ব্যাটারিও বার্ন করে না। ফোনটা অনায়াসে 1.5 দিনের মতো চালানো যায়। হেভি ইউসেজে আমি দেখছিলাম 8 আওয়ার্স প্লাস এটা এসএসডি দিতে পারে খুব সহজেই। আবার সেই সাথে আপনি বড় একটা চার্জারও পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের, 93 মিনিটের মতো লাগে ফুল চার্জ করতে আর কি আমাদের লেগেছে। তো এই যে চার্জারটাও কিন্তু এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন হিসাবে একদম ঠিকঠাক জায়গায় আছে। এই কম্বোটা খুব ভালো লাগছে আমার, ব্যাটারি এবং চার্জার। সুতরাং যারা এরকম একটা ডিভাইস কিনতে চান না যে আপনার ফোনটাকে বারবার চার্জ করতে হবে না, ব্যাকআপ বেশি দরকার, আবার চার্জারটা একটু বড় হওয়া চাই, তারা কিন্তু এই ব্যাপারটার দিকে একটু নজর রাখতেই পারেন। ক্যামেরাতে রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার। কমপ্লেন এখানেও থাকবে, সামনে 5 মেগাপিক্সেলটা আসলে তো যায় না, সামনে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকা উচিত ছিল। রিয়ারের যে মেইন শুটার সেখানে আমরা রিয়েলমির টোনটা দেখছি, একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয় আর কি ছবিগুলোতে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে যেমনটা হয় আর কি, এই ফোনটা তার চাইতে খুব একটা বেটার রেজাল্ট দেয়নি। সেই সাথে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও একটু হেভি হাইলাইটে আর কি মোটামুটি ভালোই হিমশিম খায়, কিন্তু সে লাইটিং কন্ডিশন যদি একদম ঠিকঠাক থাকে, ওর অনুকূলে থাকে, তখন আপনি ভালোই আউটপুট বের করতে পারবেন। কিন্তু দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে মানে সূর্যের আলো পড়ছে একদম, বা হেভি হাইলাইট আর্টিফিশিয়ালও হতে পারে, সেক্ষেত্রে কি স্ট্রাগল করে। আর লো লাইটের দিকে ছবিগুলো অনেকটা সফট করে, তবে কালারটা একটু মানে তখন আরেকটু টুইক করে প্রেজেন্ট করে, একটু কন্ট্রাস্টি হয়, দেখতে সেগুলো খারাপ লাগে না। স্টেডি হাতে তুলতে পারলে বেশ কিছু আউটপুট ভালোই বের করতে পারবেন বলে আশা করছি। পোর্ট্রেট মোড অবশ্যই পাবেন এবং সেটা 1x পর্যন্তই রয়েছে, যদিও এখনকার দিনে আমরা দেখতে পাই অনেক স্মার্টফোনেই 2x বা মানে কয়েকটা ফোকাল লেন্থে তোলার মতো সুবিধা করে দেয়, যদিও তাদের ফোনে কিন্তু আলাদা কোনো ডেডিকেটেড টেলিফটো জুম লেন্স থাকে না। রিয়েলমির উচিত ছিল সেরকম কিছু একটা অপশন রাখা, সেক্ষেত্রে অনেকেই হয়তো এই সুবিধাটা পেয়ে যেত। আচ্ছা, এর যে 1x এর ছবি সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি এজ রিজেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ছবিগুলো একটু কালারফুল মানে একটু বেশি কালারফুল মনে হচ্ছে, একটু টুইক করে কালারটা প্রেজেন্ট করে এখানে আরও বেশি। আর স্ক্রিনটাকে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, যদিও সেই ব্যাপারটা খারাপ লাগে না, হয়তো আপনাদের কাছে ভালো লাগার কথা এটা। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রেজলিউশন অনেকটা কম মনে হয়েছে এবং এটার ছবি আমার কাছে আউটডোরে ইনডোরে বোথ সফট মনে হয়েছে। এখানে আসলে আরেকটু হাই মেগাপিক্সেলের কোনো সেন্সর দেওয়া দরকার ছিল বলে আমি মনে করি। এটা ভিডিও কলিংয়ের জন্যই বরং আমি বলবো ওকে আছে, বাট ছবির জন্য এটা আরেকটু বেটার দরকার ছিল। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে জিটারিং আমি পাইনি, বাট স্টেবিলিটির অভাব বোধ করতে দেখছি এটাকে। আর এমনিতে কালার টালার মোটামুটি ভালো আছে, স্টেবল হাতে তুলতে পারলে এর ভিডিও হয়তো আপনি কাজে লাগাতে পারবেন। সার্কেল টু সার্চ অপশনে কিন্তু এই ফোনে রয়েছে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এই ফোনটা পাওয়া যায় দুইটা কালার ভ্যারিয়েন্টে, কোরাল পিঙ্ক এবং ওশানিক ব্লু। এটা মনে হয় কোরাল পিঙ্ক। রিয়েলমি C75X বেশ কিছু জায়গায় নতুনত্ব করা ট্রাই করছে, ইউনিকনেস আছে, আবার ঠিক একইভাবে কমতিরও জায়গা আছে অনেকটাই। এখন এই ডিভাইসটা কারা কিনতে পারেন, কারা আসলে এর থেকে দূরে থাকতে পারেন, ওই ব্যাপারটা একটু ধরাই দেই। যারা কিনতে পারেন, কোন কারণে কিনতে পারেন? ইউনিকনেস। IP69 এর রেটিং আছে। যদি আপনি এই ধরনের ইউজার হয়ে থাকেন যার পানিতে নানিতে উড়াধুরা ভিজানোর মানে পসিবিলিটি আছে, এরকম ফোন দরকার, তখন গিয়ে আপনি এটা দেখতে পারেন, কারণ এরকম প্রাইস পয়েন্টে বোধ হয় IP69 যুক্ত ডিভাইস এই মুহূর্তে অ্যাভেলেবল অন্য ব্র্যান্ডেরও নেই। আচ্ছা, এরপরে এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন আছে দেখলাম, মানে এটা আমি অনলাইন থেকে পেয়েছি, তো সেক্ষেত্রে বেশ শক্তপোক্ত ডিভাইস বলা যেতে পারে। আপনি যদি রাফ অ্যান্ড টাফ ইউজার হয়ে থাকেন, একটা ফোনের উপরে অত্যাচার যেতে পারে আপনার, খুব একটা যত্নশীল আপনি না, তখন গিয়ে আপনি এই ব্যাপারটার দিকে নজর রাখতে পারেন। অন্যদিকে ফোনটার ডিজাইন সাবজেক্টিভ ব্যাপার, ভালো লাগতেও পারে আপনাদের কাছে। আরেকটা বিষয় ভালো লাগবে, এটার ব্যাটারি এবং চার্জার, এই জায়গাটা আবার ভালো আছে। এবারে কমতির জায়গায় কোথায়?
এই ফোনটার ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন অবশ্যই হওয়া উচিত ছিল। এই ফোনটার পারফরমেন্স সেকশনটা আরও উপরের দিকে থাকা উচিত ছিল। এই ফোনটার ক্যামেরায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল, অথবা এই ফোনের দাম আরও কিছুটা কম হওয়া উচিত ছিল। ব্যাপারটা বোঝা গেল। আমার কাছে কি মনে হয় জানেন, IP69 মিলিটারি স্ট্যান্ডার্ড এগুলোর চাইতেও বরং অন্য যে বিষয়গুলো আমি বললাম যেগুলোতে কমতি আছে সেই জায়গায় গুরুত্ব দিলেই ম্যাক্সিমাম মানুষের আসলে কাজে লাগে। আমি জানি না রিয়েলমি পরবর্তীতে বা অন্য ব্র্যান্ডগুলো এই বিষয়গুলো মাথায় রাখবে কিনা। এই হালের ট্রেন্ডের দিকে আমার মনে হয় না যে আর দরকার আছে। এই সমস্ত পানিতে টানিতে নিয়ে ছবি টবি তোলার ব্যাপার স্যাপার এগুলো আসলে মানুষের থাকলে ভালো, কিন্তু লাগে এমন না বলেই আমার মনে হয় আর কি। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রিয়েলমি ডিভাইস, কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।